চ্যাপ্টার 2 তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, পৃষ্ঠা 93। এক নজরে। 1. রোমান সাম্রাজ্য একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল, যার মধ্যে বেশিরভাগ ইউরোপ, উর্বর অর্ধচন্দ্রাকৃতি ক্ষেত্র ব্র্যাকেটে ফার্টাইল ক্রিসেন্ট অর্থাৎ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার একটা বৃহৎ অংশ অন্তর্ভুক্ত ছিল। 2. ইতিহাসবিদরা রোমান সাম্রাজ্য অধ্যয়নের জন্য তিনটি উপাদানের ওপর নির্ভর করেন। এগুলি হল: 1. পাঠ্য সামগ্রী, 2. নথি, 3. প্রত্নতাত্ত্বিক উপাদান। 3. পাঠ্য সামগ্রীর মধ্যে রয়েছে সমসাময়িকদের লেখা ইতিহাস, চিঠি, বক্তৃতা, উপদেশ এবং আইনসমূহ। 4. নথির মধ্যে উল্লেখযোগ্য হল লেখ এবং প্যাপিরাসের ওপর লিখিত তথ্য। এখানে পাশে একটি ছবি দেওয়া আছে, একটি প্যাপিরাসের উপর লিখিত তথ্যের ছবি দেওয়া আছে। 5. প্রত্নতাত্ত্বিক উপাদান হল খনন কার্যের ফলে প্রাপ্ত ঘরবাড়ির অবশেষ, মুদ্রা, মৃৎপাত্র প্রভৃতি। 6. খ্রিস্টের জন্ম থেকে 7ম শতকের প্রথম দিক পর্যন্ত ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়া জুড়ে রোম ও ইরানের সাম্রাজ্য বিস্তৃত ছিল। 7. ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে ভূমধ্যসাগর। 8. রোমান সাম্রাজ্যের কেন্দ্রে ছিল ভূমধ্যসাগর। 9. রোমান সাম্রাজ্যকে দুভাগে ভাগ করা যেতে পারে: প্রাচীন সাম্রাজ্য ব্র্যাকেটে 3য় শতাব্দী পর্যন্ত এবং পরবর্তী সাম্রাজ্য ব্র্যাকেটে 3য় শতাব্দীর পরবর্তীকাল। 10. ইরানের তুলনায় রোমান সাম্রাজ্য সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্র্যপূর্ণ ছিল। 11. রোমান সাম্রাজ্যে বহুবিধ ভাষার প্রচলন থাকলেও প্রশাসনিক কাজে গ্রিক ও ল্যাটিন ভাষার ব্যবহার করা হতো। 12. 27 খ্রিস্টপূর্বাব্দে অগাস্টাস যে রাজ্য স্থাপন করেন তার নাম ছিল প্রিন্সিপেট। 13. রোমান সাম্রাজ্যের বেতনভুক্ত পেশাদার সৈন্য ছিল। সৈন্যদের অন্তত 25 বছর সেনাবাহিনীতে কাজ করতে হতো। 14. পূর্ববর্তী রোমান সাম্রাজ্যের সম্রাট সেনেট ব্র্যাকেটে অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করে ব্র্যাকেট ক্লোজ এবং সেনাবাহিনী ছিল 3টি প্রধান ক্ষমতার আধার। 15. সিংহাসন আরোহণ ছিল পারিবারিক সম্পর্কের ওপর নির্ভরশীল। সৈন্যবাহিনীর ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য ছিল। 16. রোমান সাম্রাজ্যের প্রথম 2 শতকে অন্য দেশের সঙ্গে তেমন সংঘর্ষ বাধেনি, কেননা সাম্রাজ্য তখন সুবিশাল ছিল। 17. অগাস্টাসের শাসনকালকে শান্তির যুগ হিসেবে ধরা হয়। 18. আশ্রিত রাজ্যগুলিকে ধীরে ধীরে অধিকার করে রোমের প্রত্যক্ষ শাসন প্রসারিত হয়। এখানে পাশে একটা অগাস্টাসের মূর্তির ছবি দেওয়া আছে। পৃষ্ঠা 94। 19. রোমান সাম্রাজ্যে ব্যাপক নগরায়ন ঘটেছিল। ভূমধ্যসাগরের উপকূল বরাবর বিশাল বিশাল নগর গড়ে উঠেছিল। 20.
নগরগুলি থেকে প্রচুর কর আদায় করে সাম্রাজ্য সমৃদ্ধশালী হয়ে ওঠে। নাম্বার 21, প্রদেশের উঁচু শ্রেণীর লোকেরা সক্রিয়ভাবে রোমান প্রদেশের শাসন কাজে ও সেনাবাহিনী পরিচালনার কাজে অংশ নিত। নাম্বার 22, দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীতে ইটালি থেকে ক্ষমতা স্থানান্তরিত হয় প্রদেশগুলিতে। এই সময় সাম্রাজ্যে ইটালির প্রাধান্য কমে যায় এবং অন্যান্য প্রদেশের থেকে নতুন অভিজাত শ্রেণীর উদ্ভব ঘটে। নাম্বার 23, রোমান সাম্রাজ্যে একটি শহর বলতে এমন একটি অঞ্চলকে বোঝায় যেখানে একজন শাসক, একটি নগর পরিষদ এবং যার শাসন এলাকায় কয়েকটি গ্রাম থাকে। নাম্বার 24, দ্বিতীয় শতকে রোমান সাম্রাজ্য বিস্তৃতির চরম শিখরে পৌঁছেছিল, যার বিস্তৃতি হয়েছিল স্কটল্যান্ড থেকে আর্মেনিয়ার সীমান্ত এবং সাহারা থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত। নাম্বার 25, সর্বজনীন স্নানাগার ছিল রোমান নগর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। নাম্বার 26, তৃতীয় শতকে রোমান সাম্রাজ্য অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। নাম্বার 27, তৃতীয় শতকে ইরানীয় শাসক প্রথম সাপুর রোমান সেনাবাহিনীকে তাড়িয়ে রোমান সাম্রাজ্যের পূর্ব প্রান্তের রাজধানী অ্যাটিয়ক দখল করে নেয়। এখানে পাশে একটা প্রথম সাপুর ছবি দেওয়া আছে। নাম্বার 28, ছোট পরিবার ছিল রোমান সমাজের একটা সাধারণ বৈশিষ্ট্য। নাম্বার 29, প্রাপ্তবয়স্ক ছেলেরা পরিবারের সাথে থাকতো না। নাম্বার 30, রোমান মহিলারা সম্পত্তির মালিকানা এবং পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আইনি অধিকার ভোগ করত। নাম্বার 31, সাম্রাজ্যে সর্বত্র সাক্ষরতার হার সমান ছিল না। 32, সাম্রাজ্য সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় ছিল, বহু ভাষা, ধর্ম এবং স্থানীয় রীতিনীতির অস্তিত্ব ছিল। নাম্বার 33, নিকট প্রাচ্যে অ্যারোমেইক ভাষার আধিপত্য ছিল বেশি। 34, রোমান সাম্রাজ্যে গম, সুরা এবং জলপাইয়ের তেলের মতো পণ্যের বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সম্প্রসারণ ঘটানো হয়েছিল। নাম্বার 35, এই সময় ড্রেসেল 20 নামক পাত্রে স্পেনীয় জলপাই তেল বহন করা হতো। এখানে পাশে ড্রেসেল 20 পাত্রের একটি ছবি দেওয়া আছে। নাম্বার 36, রোমান সাম্রাজ্যের অন্তর্গত ইটালির কাম্পানিয়া, সিসিলি, মিশরের ফাইউম, গ্যালিলি, বাইজাকিয়াম, দক্ষিণ গল, বায়োটিকা প্রভৃতি অত্যন্ত উর্বর এবং ঘন জনবসতিপূর্ণ ছিল। এইসব এলাকাতেই সাম্রাজ্যের ধনী ব্যক্তিরা থাকত। নাম্বার 37, রোমান সাম্রাজ্যের অধিকাংশ এলাকা অনুন্নত ছিল, যেমন নুমিডিয়া বর্তমান আলজেরিয়া। নাম্বার 38, রোমান সাম্রাজ্যে কৃতদাস ব্যবস্থা প্রচলিত ছিল। নাম্বার 39, কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতি দাস অর্থনীতি নামে পরিচিত। নাম্বার 40, রোমের অর্থনীতি সম্পূর্ণরূপে কৃতদাসদের শ্রমনির্ভর হয়ে পড়েছিল। 41, রোমের বেশিরভাগ কৃতদাসী ছিল বিদেশি এবং তাদের কেউ কেউ আবার উচ্চশিক্ষিতও ছিল। নাম্বার 42, প্রাচীন ইতিহাসবিদ ডায়োনুসিয়াস বলেছেন যে খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট রোমুলাস রোমান পিতামাতাকে তাদের সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রি করার অধিকার দেন।
এখানে পাশে একটি ছবি দেওয়া আছে, যেটা হলো পাথরে খোদিত এই লেখা ফেলিক্স ট্রিপেসিয়াস নামক এক ক্রীতদাসকে উৎসর্গ করা হয়েছে। তিনি কোনো দিন স্বাধীনতা পাননি। পৃষ্ঠা 95 95। নাম্বার 43। ক্রীতদাসদের যেসব সন্তান জন্মসূত্রে ক্রীতদাসে পরিণত হতো তারা ভার্নি নামে পরিচিত ছিল। নাম্বার 44। ক্রীতদাসরা কোনো ধরনের রাষ্ট্রীয় আইনের সুবিধা ও নাগরিক অধিকার পেত না। নাম্বার 45। ক্রীতদাসদের শ্রমেই রোমের বিশালাকার প্রাসাদ, রাস্তাঘাট, সেতু, পয়ঃপ্রণালী প্রভৃতির নির্মাণ কাজ চলত, কিন্তু তারা পেট ভরে খাবার ও পরনে পর্যাপ্ত পোশাক পেত না। 46। রোমের ক্রীতদাস ও তাদের সন্তান সন্ততি প্রভুর ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য হতো। নাম্বার 47। ক্রীতদাসরা দাসত্বের দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে পালানোর চেষ্টা করলে চাবুকের আঘাত, উত্তপ্ত লোহা ছ্যাঁকা প্রভৃতির মাধ্যমে তাদের অত্যাচার করা হতো। এখানে পাশে একটি খোদাই করা আছে, যেখানে প্রভু ও তার ক্রীতদাসের একটি খোদাই করা মূর্তির ছবি দেওয়া আছে। নাম্বার 48। রোমের ক্রীতদাসরা প্রভু ও রাষ্ট্রের বিভিন্ন কাজকর্ম করত। নাম্বার 49। বাজারে গৃহপালিত পশুর মতো রোমে ক্রীতদাসদের ক্রয় বিক্রয়ের জন্য দাস বাজারে পড়ে উঠেছিল। ক্রয় বিক্রয়ের জন্য দাস বাজার গড়ে উঠেছিল। নাম্বার 50। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেলোস ছিল একটি বড় ক্রীতদাস বাজার। নাম্বার 51। ক্রীতদাসদের মান অনুযায়ী তাদের মূল্য নির্ধারিত হতো এবং বিভিন্ন ক্রীতদাসের মূল্যে যথেষ্ট তারতম্যও হতো। নাম্বার 52। পালিয়ে যাওয়া ক্রীতদাসদের ম্যানুমিসিও বলা হতো। নাম্বার 53। ক্রীতদাসরা যাতে কখনো পালিয়ে যেতে না পারে সেই জন্য বহু ক্রীতদাসের গলায় ধাতব গলাবন্ধনী, হাতে পায়ে শিকল বেঁধে রাখা হতো। নাম্বার 54। গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে কোনো ক্রীতদাসকে খোলা মাঠে বাঘ, সিংহ এবং অন্যান্য হিংস্র ক্ষুধার্ত পশুর সঙ্গে অসম লড়াইয়ে অংশ নিতে হতো। নাম্বার 55। সতুর্নালিয়া উৎসবে কোনো প্রভু তার ক্রীতদাসের ভূমিকা গ্রহণ করে ক্রীতদাসদের পালনীয় কাজগুলি সম্পাদন করত। আবার ক্রীতদাসও তার প্রভুর ভূমিকা গ্রহণ করে প্রভুর মতো আচরণ করত। নাম্বার 56। ডায়োডোরাস 3টি গুরুত্বপূর্ণ ক্রীতদাস বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। 1. প্রথম ক্রীতদাস বিদ্রোহ ব্র্যাকেটে 135 থেকে 132 খ্রিস্টপূর্ব। 2. দ্বিতীয় ক্রীতদাস বিদ্রোহ 104 থেকে 100 খ্রিস্টপূর্ব এবং তৃতীয় ক্রীতদাস বিদ্রোহ 73 থেকে 71 খ্রিস্টপূর্ব। নাম্বার 57। কোনো কোনো ক্রীতদাস তার দাসত্বের জীবন থেকে মুক্তি লাভ করতে পারত। মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস লিবার্টাস নামে পরিচিত ছিল। এখানে পাশে একটি মূর্তির ছবি দেওয়া আছে, যেটি হলো প্রাচীন ইতিহাসবিদ ডায়োনিসিয়াস। নাম্বার 58। রোমান সভ্যতার ইতিহাসে 3টি পর্যায় রয়েছে। এগুলি হলো: 1. রোমান রাজতন্ত্র ব্র্যাকেটে খ্রিস্টপূর্বাব্দ 753 থেকে 509 খ্রিস্টপূর্বাব্দ। 2. রোমান প্রজাতান্ত্রিক শাসনকাল ব্র্যাকেটে খ্রিস্টপূর্বাব্দ 509 থেকে 27
খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। নাম্বার 3, রোমান সম্রাটদের শাসনকাল অর্থাৎ 27 খ্রিস্টপূর্ব থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। নাম্বার 59, রোমান রাজতান্ত্রিক ইতিহাসে 7 জন রাজা রাজত্ব করেছিলেন। এরা হলেন রোমুলাস, নুমা পম্পিলিয়াস, টুল্লাস হস্টিলাস, আনকাস মর্সিয়াস, লুসিয়াস টারকুইনাস প্রিসকাস, সার্ভিয়াস টিউলিয়াস আর লুসিয়াস টারকুইনাস সুপারবাস। নাম্বার 60, রোমে 509 খ্রিস্টপূর্বাব্দে রাজতন্ত্রের অবসানের পর প্রায় 1 বছরের জন্য প্রিটর নামে 2 ম্যাজিস্ট্রেট তথা কনসালকে শাসনভার দেওয়া হয়। কনসালরা ছিলেন রাজার মতোই সর্বোচ্চ বিচারকর্তা ও সেনাবাহিনীর সর্বময় কর্তা। নাম্বার 61, রোমের ল্যাটিন উপজাতিভুক্ত আদি মানুষেরা এসেছিলেন ল্যাটিয়াম সমভূমি অঞ্চল থেকে। নাম্বার 62, রাজতান্ত্রিক পর্বে রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকলেও রাজাকে নিয়ন্ত্রণের জন্য ছিল 300 জন সদস্য বিশিষ্ট বয়স্কদের পরিষদ সিনেট। এখানে পাশে একটি ছবি দেওয়া আছে যেটি হলো খোদাই করা মূর্তির ছবি। লুসিয়াস অ্যান্টিস্টিয়াস সার্কুলো বাম দিকে আছে, আর এর একজন দাস ছিলেন অ্যান্টিস্টিয়া প্লুটিয়া। পৃষ্ঠা 90, পৃষ্ঠা 96। নাম্বার 63, রোমে রাজতন্ত্রের অবসানের পর 2 জন কনসাল নিয়োগের মধ্য দিয়ে 509 খ্রিস্টপূর্বাব্দ থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অর্থাৎ 483 বছর রোমান প্রজাতান্ত্রিক শাসন বজায় ছিল। এখানে একটি ছবি দেওয়া আছে রোমুলাস ও তার যমজ ভাই রেমাস। নাম্বার 64, রোমে রাজতন্ত্রের আমল থেকেই রোমানরা প্যাট্রিসিয়ান ও প্লেরিয়ান এই 2 শ্রেণীতে বিভক্ত ছিল। 509 খ্রিস্টপূর্বাব্দ থেকে 287 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্যাট্রিসিয়ান ও প্লেরিয়ানদের দ্বন্দ্ব বাধে। আবার পড়ছি এই জায়গাটা। 509 খ্রিস্টপূর্বাব্দ থেকে 287 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্যাট্রিসিয়ান ও প্লেরিয়ানদের দ্বন্দ্ব চলে। 65, সুবিশাল রোমান সাম্রাজ্য ইউরোপের মধ্যে পশ্চিম স্পেন ও ব্রিটেন থেকে শুরু করে পূর্বে এশিয়া মাইনর এবং উত্তরে জার্মানি থেকে দক্ষিণে আফ্রিকার বিভিন্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। নাম্বার 66, ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী রাজা রোমুলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন। এই রোম নগরীকে কেন্দ্র করেই রোমান সাম্রাজ্য গড়ে ওঠে। ধ্রুপদী রোমান সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে। নাম্বার 67, রোমের অধিবাসীরা টাইবার নদীর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে বিস্তার ঘটায়। এই ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে রোমান সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্র প্রস্তুত হয়। নাম্বার 58, রোমের চারপাশে ল্যাটিন অধ্যুষিত অঞ্চলগুলি অবস্থিত হওয়ায় অতি সহজেই রোম একটি সমৃদ্ধশালী নগরী ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়।